সুতরাং ওনারা কৌশল করুক আর অপকৌশল করুক, যেটাই আমরা ধরি, রাজনীতি করুক আর অপরাজনীতি করুক, ওনারা কিন্তু ক্ষমতাকে আর সাস্টেন করতে পারবেন না, এটা মোটামুটি নিশ্চিত। আপনি একটা কথা বলছিলেন যে আধুনিক জামাতে রূপান্তর হচ্ছে, মানে আপনার কাছে এটি কেন মনে হয়েছে আধুনিক জামাত? বা আমি ওইভাবে বিষয়টা বলিনি। এখন বললে তো বলবো আমরা তো আবার জামাতকে প্রমোট করছি, এখন তো মুশকিল, তো সব দিকে তো মুশকিল। কিন্তু আপনি তো চোখ থাকলে তো, যদি মানে তারা মানে দর্শক আমাদেরকে যারা কমেন্টস করে বিএনপির ভাইয়েরা যদি আমাদেরকে ওই কথাটা দেয়, আমরা কেন বললাম। এখন আমি দেখছি ধরেন আপনার এই সর্বমিত্র আছে, চাকমা আছে, হিন্দু আছে, তারপরে আপনার ওই যে হিজাব আছে, হিজাব ছাড়া মডার্ন ড্রেসের নেত্রীরা আছে। এখন আমরা তো এই জামাতকে তো আমরা ওইভাবে কখনো দেখিনি। হ্যাঁ, মানে আমরা জামাত বলতে মানুষের ভিতরে একটা একটা মানে কি বলবো, একটা সেকুলারিজম অথবা ধর্মান্ধতা, এই জিনিসগুলো মানে বিশেষ করে ধর্মান্ধতার ব্যাপারে জামাতের বিষয়টা আছে, আমরাও ছিলাম, কনসার্ন ছিলাম। এখন দিনে দিনে যে জামাত এদেরকে অ্যাকোমোডেট করছে, যে জামাতের হিন্দু শাখা করলো, জামাতের এই যে এখন নমিনেশনে আপনার চাকমাকে নিয়ে আসলো, পাহাড়িদেরকে সম্পৃক্ত করলো, তারপরে হিজাবের যারা প্রতিনিধি পছন্দ করে তাদেরকে করলো কনজারভেটিভ ফ্যামিলি থেকে, আবার যারা হিজাব ছাড়া মডার্ন ড্রেস করে তাদেরকে অ্যাকোমোডেট করলো, সেখানে তো সমস্যা হচ্ছে না। আমি ওই জন্য বললাম যে তাদের হয়তো কিছুটা রূপান্তর হচ্ছে, কিছুটা বাংলাদেশের সাথে এই যে তারা মানে আপনার শহীদ বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করতে যাওয়া, এই প্রজন্মের আর কি, এটা তো আমরা সাধুবাদ জানাই। হ্যাঁ, তারা যে মুক্তিযুদ্ধকে মেনে, হ্যাঁ বারবার তারা বলছে যে আমরা মুক্তিযুদ্ধকে সম্মান করে মেনে, তাদের নেতারা যদিও এখন যারা ডাকসুতে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাকসুতে বা নির্বাচিত হয়েছে, জাকসুতে নির্বাচিত হয়েছে, ওদের কথা বাদ দিলেও এখন যারা নেতৃত্বে আছেন তারাও মুক্তিযুদ্ধের সময় তাদের যে ভূমিকার বিষয়টা, এটা আসে না। শুধু নামের কারণে, জামাতে ইসলামের নামটার কারণে এবং সেই দলের নেতা হওয়ার কারণে তাদেরকে ওই অপবাদটা নিতে হয়। কিন্তু তাদের আদর্শিক ভাবে যে অবস্থানটা, সে অবস্থানটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষণে মনে হচ্ছে তারা কিছু আধুনিকায়ন করার চেষ্টা করছে এবং তারা কিছু গণমুখী হওয়ার মানুষের চেষ্টা করছেন, আমাদের মুক্তিযুদ্ধকে সম্মান করে মাথায় রেখে। এখন কেউ এটা টেক করতে পারছে, কেউ এটা নিতে পারছে না, তাদের এই ভূমিকাটাকে তারা বারবারই হয়তো তাদেরকে মানে এইটাও তাদের একটা লেবাস, মানে তারা যেরকম ছাত্রলীগের লেবাস নিয়েছিল আগে, তো এই যে মানে মুক্তিযুদ্ধকে ধারণ করা বা বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন মানে সাইড থেকে ওরা যে লোকগুলো জোগাড় করেছে, মানে হিজাব ছাড়া, হিজাব বিভিন্ন ক্যাটাগরির, তো এটাও তাদের এক ধরনের মানে জনপ্রিয়তা অর্জনের জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে। সেটা এখন একটা রাজনৈতিক দল তো তাই চাইবে, আমরা যদিও জামাত বিশেষজ্ঞ তাই তো চাইবে। এখন আমরা তো চাইবো আমাদের পছন্দের দল বিএনপি এই কাজগুলো মানে এর চেয়ে আরো আধুনিক মানে বিষয়গুলোকে সামনে নিয়ে আসুক, সবাই তো রাজনৈতিক কৌশলই করবে। এখন এটা তো আমরা তাদেরকে দোষ তো দিতে পারবো না, যে বা জনগণ তো এটাকে দোষ দিতে পারবে না যে সে যতক্ষণ পর্যন্ত তার এটা ভনিতা, আপনি যেটা বলছেন এটাকে আমরা যদি একদম আমি আরো শক্ত বাংলা ব্যবহার করি তাহলে এটা ভনিতা, আর্টিফিশিয়াল। ওকে, ইয়াস, আমি অ্যাগ্রিড, কিন্তু জনগণ এটা নিচ্ছে তো, এখন খাচ্ছে তো। ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় মানে তো আপনার বড় বিশ্ববিদ্যালয়, এখানে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, তাহলে এখানে তো আমাদের এই নাইর ভিতরে যা আছে সকল মেধাবীরা তো ওখানে আছে, সকল মেধাবীরা এখানে। এবং ঢাকা মানে বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সূতিকাগার, সেখান থেকে আবার স্বাধীনতা সংগ্রাম বলেন, যতগুলো মানে গণ অভ্যুত্থান বলেন, আমানুল্লাহ আমান বলেন, বড় বড় শিশু আসমা আব্দুর রব বলেন, মানে আরো যারা নেতারা উঠে আসছে তারা তো সেখান থেকে নেতৃত্ব থেকে তারা উঠে আসছে। মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব বলেন, মাহমুদুর রহমান মান্না বলেন, অনেক তারকা খ্যাত আপনার মানে রাজনীতিবিদদেরকে তো ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছে। এখন সেখানে তো তারা তো সেটা নিয়েছে। এবং মাহমুদুর রহমান মাহমুদ ভাই নিজেও একটা প্রোগ্রামে আমি দেখলাম যে খুব প্রশংসা করছিল জামাতের, মানে জামাতের না সরি শিবিরের, মানে ওনার সাথে দেখা করতে গিয়েছে, মানে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে সেখানে। তো এখন আসলে মানে এটা কৌশল হোক বা তাদের একটা কৌশল থাকতেই পারে। এখন জামাত ইসলামও নিশ্চয়ই আপনার সামনে নির্বাচন, জাতীয় নির্বাচনকে ঘিরে অনেক ধরনের কৌশল, যেহেতু ওরা ডাকসুতেই দেখিয়ে দিয়েছে কি ধরনের কৌশল ওরা নিয়েছে, তো সেখানে নিশ্চয়ই আরো ব্যাপক কৌশল তারা অবলম্বন করছে, ইতিমধ্যেই কাজ করা শুরু করেছে নিজেদের মধ্যে। তো সেইখানে যেমন একটা কথা বলি যে যেমন ধরেন আপনি একটু যদি আমরা ছোট করে যদি একটু এখানে অ্যাড্রেস করি, ধরেন ওদের এই কৌশল আমরা আগেই বলেছি, আমি ভনিতা শব্দ ব্যবহার করেছি, আমি আর্টিফিশিয়াল বলেছি, সবই বলেছি, অনলাইনে বলেছি, কিন্তু কথাটা হলো যে কি জনগণ যতক্ষণ পর্যন্ত বিশ্বাস করবে বা তাদের বিশ্বাসের ছেদ ধরানো না যাবে ততক্ষণ পর্যন্ত শুধু আমরা এটা আর্টিফিশিয়াল বলতে পারবো, এটা তো আমরা প্রমাণ করতে পারবো।
এখন কথাটা হলো যে কি তারা যখন মানে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন তারা কর্মসূচি নিয়েছেন স্পট জব দেওয়ার, বিভিন্ন কোম্পানির সাথে তারা মানে কর্পোরেট হাউস আমাদের বাংলাদেশের যত বড় বড় কোম্পানি আছে সব কোম্পানির সাথে তারা যোগাযোগ করছে ডাকসুর প্রতিনিধিরা, যে তারা সেখানে যেন মেলা করে, যেটা আমরা বিদেশে আমরা বিভিন্ন ভার্সিটিতে আপনি ইউকেতে আছেন, আপনি জানেন আমার বাচ্চা ইউকেতে পড়েছে, হ্যাঁ তারা সেখানে এবং স্পট জবের একটা মানে ইয়ে চালু করছে। এই যে একটা থিঙ্কিংটা মানে আমি বলছি এই একটা ক্রিয়েটিভ থিঙ্কিং। এখন এটা প্রতিত একজন গ্রামে একজন মানে মানে রিক্সাজীবী একজন সে ভাববে যে আমার ছেলে যদি এখানে একটা পার্ট টাইম জব পায় তাহলে তো আমার উপর চাপটা কমে যাবে, আমার তো আর তাকে টাকা পাঠাইতে হবে না, আর এটা তো ভালো। আবার ওখানে ইন্টারভিউ দিয়ে মানে ঢুকে রাখবে তা না, ঝুলে রাখবে তা না, স্পট আপনাকে স্পটেই তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিন। তো তারা এই যে কাজগুলো করছে, তারপরে গিয়ে হলো যে কি যে বুয়েট এবং অন্যান্য সব প্রতিষ্ঠানগুলো হলো যে ঢাকা ভার্সিটিকে কেন্দ্র করে ঘিরে ঢাকা মেডিকেল কলেজ সবগুলা, কিন্তু দেখেন ওখানে তারা ইবনে সিনার সাথে, ইবনে সিনা তো তাদেরই হাসপাতাল, তো ইবনে সিনার টাকা বলতেছে যে ওখানে তাদেরকে মানে ক্যাম্পাসের ভেতরে তারা একটা জরুরি বিভাগ স্থাপন করার জন্য। এই যে ধরেন আপনার এই বিষয়গুলোকে এখন আমরা যত আর্টিফিশিয়াল বলবো, যত তাদের জন্য আমরা বলতে পারবো, কিন্তু জনগণ যতক্ষণ পর্যন্ত তাদেরকে প্রত্যাখ্যান না করবে এবং তারা যতক্ষণ পর্যন্ত এগুলো ভণিতা প্রমাণিত জনগণের সামনে মুখোশ উন্মোচিত না হবে ততক্ষণ পর্যন্ত মানে ভেরি ডিফিকাল্ট হবে আমার মনে হচ্ছে আগামীর জামাতকে ঠেকিয়ে রাখা। আমার কাছে এতটুকু মানে মনে হচ্ছে যে এটা একটু ডিফিকাল্টি হবে। আর বিএনপি কে এখনো মানে কয়েকটা জিনিস থেকে বিএনপি তো গতানুগতিক রাজনীতি করছে। ইয়েতে আপনি জামাতের কথা ঠিকই বলেছেন, তারা কিন্তু তাদের কৌশল পরিবর্তন করছে এবং যেটা মানুষ এখন আধুনিক যুগে যেটা দরকার, মানুষ যেটা চায়, জেনজি যেটা চায় এবং মানুষের মানে কষ্টটা লাঘব করার জন্য যে যে কৌশল দরকার তারা তা নিচ্ছে, ওই জায়গাটাতে অ্যাড্রেস করছে। আর বিএনপি তো এখনো যে জায়গাগুলোতে এখনো সময় আছে, এনাফ সময়। বিএনপি একটা বড় সংগঠন, আমাদের ভালোবাসার সংগঠন, জনগণ অনেক বেশি বিএনপি কে পছন্দ করে। বিএনপির দুইজন মানে আপনার তারেক রহমান সাহেব এই প্রজন্মের, আমি বলছি যে যাদের হাত ধরে বিএনপির বেড়ে ওঠা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তারপরে উনি মুক্তিযুদ্ধের একজন মানে সেক্টর কমান্ডার থেকে উনি অনেক, তারপরে বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী। এখন কথাটা হলো যে তারপর তারেক রহমান সাহেব তাদের উত্তরসূরি হিসাবে আসি দলটাতে ধরলেন, তাহলে তিনজন কি পার্সন এখানে আছে। এখন তারেক রহমান সাহেব যদি দেশে ফিরেন খুবই দ্রুত এবং দলের ভিতরে যদি বহিষ্কারের বদলে উনি যদি একটা সংস্কার কার্যক্রম হাতে নেন, ইতিমধ্যেই আমার মনে হয় যে অনেকগুলো জিনিসের মানে আপনার ইয়ে হওয়া সম্ভব, মানে রিকভার হওয়া সম্ভব। আরেকটা জিনিস আপনার কাছে আলোচনা করতে চাই, আজকে নাহিদ ইসলাম যেটা বললেন যে বিচারটা একটা চলমান প্রক্রিয়া, দ্রুত এই সরকারের সময় বিচারটা শেষ হওয়া সম্ভব না, পরের সরকারকে অবশ্যই এই ধারাবাহিকতা মেনটেন করে যেতে হবে। কিন্তু আমরা তো আগে পরে সবসময় শুনে এসেছি যে বিচার এবং সংস্কার হতে হবে। ইভেন তারেক রহমানের সাথে যেখানে বৈঠক হয়েছে সেখানে উনি বলেছেন যে বিচার এবং সংস্কার হলে তখন ফেব্রুয়ারিতে, মানে এটা কিন্তু উল্লেখযোগ্য শব্দটা হচ্ছে উল্লেখযোগ্যভাবে দৃশ্যমান হলে। খেয়াল আছে আপনার মনে হয় যে মানে জয়েন্ট স্টেটমেন্ট যেটা দিয়েছিল উল্লেখযোগ্যভাবে দৃশ্যমান হতে হবে, শুধু দৃশ্যমান না, যেটাকে উল্লেখ করার মতো দৃশ্যমান, ওই শব্দটা ছিল আমার কাছে, কপিটা আছে তো। হ্যাঁ, তো সুতরাং ওখানে ওই কথাটাই ছিল। এখন আপনি যেটা বলছেন যে হ্যাঁ নির্বাচন আগে কয়েকটা রায় হবে, কয়েকটা যাবে, কিন্তু এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে কি নির্বাচন এবং বিচার যদি ওই যে উল্লেখযোগ্য কথাটা ছিল এটা দিয়েও সরকারকে চাপে ফেলতে পারবে। সরকার যে ওই কথাটা গ্যাপ রাখলো তখন আপনার যারা মানে বিচার এবং ইয়ের পক্ষে তারা আবার মাঠে সোচ্চার হবে। সংস্কার, দৃশ্যমান সংস্কার কি আপনি দেখতে পাচ্ছেন? যে না না, দৃশ্যমান সংস্কার তো নাই, কিছুই নেই দৃশ্যমান। কারণ এই যে আপনি বললেন না একের পর একসাথে সংস্কার কমিশনের মেয়াদ বাড়ানো হচ্ছে, সময় বাড়ানো হচ্ছে, কিন্তু কোথাও ব্যাপার তো তাদেরকে স্ট্রং অবস্থানে নেওয়া যাচ্ছে না, স্ট্রং পজিশন তো তারা শো করছে না, ঠিক আছে না? তো এখন আমি আপনাকে অনিয়ারে বলি, হ্যাঁ কোনো সমস্যা নেই। আমি যদিও মানে এটা ডিসক্লোজ করাটা মানে হয়তো আমাদের শ্রদ্ধেয় বদিউল আলম মজুমদার ভাই হয়তো আমাকে সেভাবে অনুমতি দেয়নি, তবু আমি ওনার কাছে ক্ষমা চেয়ে বলছি যে আমার কাছে সপ্তাহখানিক বা সপ্তাহ 10 দিন আগে ওনার সাথে কথা হচ্ছিল, হ্যাঁ ফোনে। তো উনি বলছিলেন যে কি না আমরা যখন আমি প্রশ্ন করলাম যে এটা তো উল্লেখযোগ্যভাবে এগুচ্ছে না, তাহলে মজুমদার ভাই এটার মানে ইয়েটা কি হবে, নিশ্চয়তাটা কি হবে, তাহলে তো যেই লাউ সেই কদু হবে। তো উনি আমাকে বললেন যে কি না আমরা এক্সপার্টদের মতামত নিব এবং আমরা এটা সিদ্ধান্ত হয়েছে তাদের মতামতের ভিত্তিতে আমরা এগোবো। এটা উনি তো সংস্কার কমিটির একজন অন্যতম প্রভাবশালী মেম্বার, আমি ওনাকে কোট করে বললাম আমার পার্সোনাল কনভারসেশন থেকে। তো এখন কথাটা হলো যে কি এই যে উনি মানে বললেন, কিন্তু দেখা গেল যে কি তারপরেও কিন্তু আমাদের অনেকগুলো সময় চলে গেল,
কিন্তু এক্সপার্টদের মতামত ওনারা নিয়েছেন, এক্সপার্টরা বলেছেন 3টা পদ্ধতির কথা ওনারা উল্লেখ করেছেন, কিন্তু 3টা পদ্ধতি কিন্তু ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে ওনাদের মেরুদণ্ড সোজা করে আমার মনে হয় যে ওনারা বলতে পারেননি, বা এখনো ওনারা জানাতে দিতে পারেন না। হলে ওনাদের বারবার সময় নিতে হচ্ছে কেন? আপনি যা হয়েছে, যা সবাই এক হয়েছে তাকে পদ্ধতিগতভাবে মেনে নেওয়া, জাস্ট